তৃণমূল নিয়ে ভিডিও বানাতে গেলেই একটা ভিডিওর কথা আমার খুব মনে পড়ে। 2021 সালের নির্বাচনের আগে এই রাজ্যে হাওয়া উঠে গেছে, তৃণমূল হারছে এবং বিজেপি ক্ষমতায় আসছে। ফলে তৃণমূলের বহু নেতা মন্ত্রী তখন শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। দলে দলে সব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। আর তৃণমূলের নেতা কর্মীরা কার্যত ভয়ে অস্থির যে সত্যিই যদি একবার ক্ষমতাটা হাত থেকে চলে যায় তাহলে আমাদের কি হাল হবে। তো এই অবস্থায় তৃণমূলের একটা ওই ছোকরা আছে না, খুব অল্প বয়স, আগে কি সব মুখপাত্র ফুখপাত্র ছিল, এখন সরিয়ে দিয়ে আইটি সেলের প্রধান করে দিয়েছে, দেবাংশু না কি নাম। সে বলেছিল যে আসলে এসব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তৃণমূলের তো অনেক নেতা আছে আর বিজেপির কোনো নেতাই নেই। তাই মোদী অমিত শাহ তৃণমূলের মমতার কালীঘাটের বাড়ির বাইরে একদম দাঁড়িয়ে আছে, ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। ও দিদি একটা নেতা দাও। আর তখন মমতা ব্যানার্জি এত দয়া পরবশ, তিনি বলছেন, এই মুকুল যা, এই শুভেন্দু যা, এই রাজীব যা। এদেরকে এরকম করে ফেলে দিচ্ছে ডাস্টবিনে। যেসব আস্তা করে যেসব মালকে তৃণমূল ফেলে দেয়, বিজেপি সেই সব মালকে কুড়িয়ে নেয়। তো যাই হোক, তারপর তো তৃণমূলই ক্ষমতায় রইলো। কিন্তু তারপর আবার অদ্ভুত উলটপুলন দেখা গেল যে তৃণমূলের এত নেতা আছে, তারা আবার বিজেপির ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে থাকে। বিজেপি যাদেরকে তাড়িয়ে দেয়, যাদেরকেই ভাবে যে এদের দ্বারা আর হচ্ছে না, তাদেরকেই একদম আস্তাকুর থেকে তুলে নিয়ে গিয়ে সসম্মানে বসিয়ে দেয়। সে কচুবনে লাক্ষর নেতাই হোক, আর ওই কাহনা গান গাওয়া নেতা সেই হোক, যাকেই হোক, সে এরকম বহু নেতাকে তারা নিয়ে গেছে। কিন্তু সেই সব নেতাদের পাশাপাশি তাদের ওই জেনারেল সেক্রেটারি আছে অভিষেক ব্যানার্জি, সে আবার একটা অদ্ভুত কাজ করছে। সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যে যারা কোথাও দল পাচ্ছে না, যাদের কোথাও কিছু যাওয়ার নেই, সেই সব নেতা নেত্রীদের তৃণমূল কংগ্রেসে নিয়ে আসছে। আর একটা আঞ্চলিক দল যার নাম সর্বভারতীয়, সেই দলটা যে কতখানি সর্বভারতীয় সেটা প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আলটিমেটলি পশ্চিমবঙ্গের বাইরে এই দলটার কোনো অস্তিত্বই নেই। এই ভারতবর্ষের আর কোনো রাজ্যের কোনো মানুষ এই দলটাকে বিশ্বাস করে না। ফলে নোটার সঙ্গে তারা দুর্দান্ত ফাইট করে, এবং ফাইট করে নোটার থেকেও শেষে অন্যান্য রাজ্যে তারা শেষ করে। কিন্তু এই প্রক্রিয়ার আর শেষ নেই। অভিষেক ব্যানার্জির উচ্চাসা ক্রমশই চলছে, এবং তার রিসেন্ট সংযোজন হচ্ছে কেরালা। এই কেরালাতে এক বিধায়ককে নাকি তৃণমূল নিয়ে নিয়েছে, এবং এখানকার অনুপ্রাণিত মিডিয়ার সাথে সাথে হেডলাইনও করে দিল যে বামেরা এখনো পশ্চিমবঙ্গে শূন্য, কিন্তু বামেদের শক্তঘাটি কেরালাতে খাতা খুলে ফেললো তৃণমূল কংগ্রেস। অর্থাৎ অন্য মাঠে খেলতে চললেন অভিষেক ব্যানার্জি, কিন্তু সেখানে খেলতে গিয়ে যে আস্ত এরকম গোল খেয়ে যাবেন, তার সঙ্গেই যে খেলা হয়ে যাবে, এটা বোধহয় তিনি বুঝতে পারেননি। কি ঘটনা ঘটেছে, কেরালার নীলাম্বুর বিধানসভা, সেই বিধানসভায় আনোয়ার বলে একজন বিধায়ক আছেন, যিনি আদতে নির্দল, কিন্তু অ্যাকচুয়ালি বামেদের সমর্থনে, বামেদের প্রতীকে তিনি জিতেছিলেন। তো তিনি রিসেন্টলি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কলকাতায় এসেছিলেন এবং অভিষেক ব্যানার্জির হাত ধরে যোগদান করেছেন। সেই নিয়ে তো বাংলা মিডিয়ায় প্রচন্ড হইচই হলো, এবং সেখানে যোগ দিতেই তাকে তাদের ওই জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি কেরালার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক করে দিয়েছে। এবার মজার ব্যাপার হচ্ছে যে যখন এখানকার পেপার টেপার সব হেডলাইন করে দিল যে কেরালাতেও এবার খাতা খুলে ফেললো তৃণমূল অনেক কিছু, সেখানে খবর আসছে যে ইস্তফা দিয়ে দিয়েছে এই আনোয়ার। শুধু ইস্তফায় দেয়নি, সেখানে সে আর উপনির্বাচনে লড়তেও চায় না, কেন কেরালাতেও তো পশ্চিমবঙ্গের মতোই 2026-এ ভোট হবে। ফলে এতদিন সেখানে বিধায়ক পদ শূন্য থাকতে পারে না, সেখানে উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনে সে তো লড়বেই না, উল্টে উল্টে সেখানে কংগ্রেস, যে কংগ্রেসকে এই রাজ্যে আবার তৃণমূল পাত্তাও দেয় না, সেই কংগ্রেসের যিনি জেলা সভাপতি, তিনি যদি প্রার্থী হন তাহলে তিনি নিঃশর্তভাবে তাকে সমর্থন দেবেন। কংগ্রেসকে এখানে জেতানো উচিত। ভাবুন একবার, বামেদের টিকিটে জিতেছে, জেতার পর তৃণমূলে যোগ দিয়েছে, যোগ দিয়ে বলছে কংগ্রেস জিতুক। তো এরকম একটা কাজ করে ফেলেছেন। এবং এই বামেদের কংগ্রেসের যে জেলা সভাপতি আছে VS জয়, তাকে নাকি সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছে। এবার মজার ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে এই কাজটা করলেন কেন। আসলে অভিষেক ব্যানার্জি বোধহয় ভেবেছিলেন যেই তো একজন বিধায়ক পেয়ে গেছি, একটা বেশ বড় সড়ো ব্যাপার হবে, মিডিয়াতে বেশ কয়েকদিন খবর হবে। অনেকদিন অভিষেক ব্যানার্জিকে মিডিয়ার খবরে পাওয়া যায়নি অবশ্য, তো এটা নিয়ে নতুন একটা হেডলাইন হবে, হলো। কিন্তু আসল গল্পটা তো অন্য। এই আনোয়ার বামেদের টিকিটে জেতার পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। ফলে তিনি বুঝতে পারছিলেন যে এই বামেদের এখানে তিনি টিকতে পারবেন না। সেই সময় আপ্রাণভাবে চেষ্টা করেন যে কংগ্রেসের যোগ দেওয়ার, কংগ্রেসের নেতৃত্বে যে ওই কেরালাতে UDF জোট আছে, সেইখানে যোগ দেওয়ার তিনি চেষ্টা করেন। এবার মুশকিল হচ্ছে কংগ্রেস তার জন্য দরজা খোলে না। এবার ওখানে আরেকটা দল আছে মুসলিম লীগ, কেরালা মুসলিম লীগ বলে আছে, সেইখানে ঢোকার চেষ্টা করে, সেই মুসলিম লীগও পাত্তা দেয়নি। তার ফলে আনোয়ার বাধ্য হয়ে কি করে যে আর কিছু করার নেই, এবার একটা আমি নিজের দল খুলে ফেলবো।
কিন্তু নিজের দল খুলে বুঝতে পেরেছে এই খরচ টরচ চালানো অনেক চাপের ব্যাপার, পারবো না টিকতে। সেই জন্য এদিক ওদিক জ্যাক লাগিয়ে খুঁজে পেয়েছেন তৃণমূলকে, কেননা তৃণমূল এইসব জায়গায় খুব ইনভেস্ট করতে পারে। অনেকেই তো অভিযোগ করে টাকা পয়সার কোনো অভাব নেই, যতই গরিবের পার্টি বলুক, কোথা কোথা থেকে টাকা আসছে সেসব দুর্নীতিকাণ্ডে তদন্ত চলছে, যাই হোক সেটা অন্য বিষয়। তো সেইটা তিনি খবর পেয়েছিলেন এবং খবরটা যে ভুল ছিল না, দেখা গেল তৃণমূল তাকে যোগ দিয়েছে। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ওই নিজে যে দল খুলেছিল একজনই বিধায়ক সেই দলটা তৃণমূলের সঙ্গে মিশিয়ে দিয়েছে। এবার প্রবলেম হচ্ছে যে তৃণমূল তাকে আহ্বায়ক করে দিয়েছে, কিন্তু আহ্বায়ক হওয়ার পর সে বলছে আমি বিধানসভার পদ ছেড়ে দেবো, আর ছেড়ে দিয়ে আমি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবো। এবার প্রশ্নটা হচ্ছে কেন এই কাজটা করতে যাচ্ছে। আসলে বাংলায় আমরা দেখি তো এরকম দলবদল হচ্ছে, দলবদল হয়ে যাওয়ার পর সব বিজেপি ছেড়ে তৃণমূলে বা কংগ্রেস সিপিএম ছেড়ে, যখন আগে ছিল 2016-তে, সব ছেড়ে তৃণমূলে যোগদান করছে। তাদেরকেই আবার বিধানসভার মধ্যে বিরোধীদের যে পদগুলো পাওয়ার কথা, পিএসসি চেয়ারম্যান টিয়ারম্যান মমতা বানিয়ে দিচ্ছেন, কিন্তু তাদেরকে আবার স্পিকার চিনতে পারছেন না যে এরা দলত্যাগ করে তৃণমূলে এসেছে, ফলে তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন চলছে না। কিন্তু এই রকম জঙ্গল রাজ তো কেরালাতে চলবে না। বামেদের সরকার চলছে, স্পিকার বামেদের, এবার বামেদের টিকিটে জেতা একজন তৃণমূলে যোগদান করেছে, বামেরা তাকে বহিষ্কার করেনি এখনো, ফলে সেখানে দল বিরোধী আইন হবে এবং ওর বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। সেটা প্রচন্ড অসম্মানের হবে, আগামী বিধানসভা নির্বাচনে জেতা ফেতার কোনো সিন থাকছে না। সেই জন্য আনোয়ার অত্যন্ত চালাক, ওই তৃণমূলকে টুপি টুপি পরিয়ে সুন্দর করে দলে ঢুকে গিয়ে এখন ওই পয়সা টয়সার ব্যাপারটা ম্যানেজ হয়ে গেছে, যেসব রাজনৈতিক কার্যক্রম চালাতে খরচ হবে সেই সব হয়ে গেছে। তো এবার তিনি সেই জন্য নিজে থেকে পদত্যাগ করে দিয়েছেন। আর এই সমস্ত কাণ্ড কারখানায় অসম্ভব চটে গেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা দেখুন, বাংলায় কংগ্রেসকে তৃণমূল পাত্তাও দেয় না, কংগ্রেস যে সিট ফিট চাই বলে ওসব হবে না, আমরা যা দেবো তাতে নিতে হলে নাও আর না হলে নিও না। এদিকে এই যে নীলাম্বুর বিধানসভাটা যেখানকার ওই আনোয়ার যোগ দিয়েছে, সেটা হচ্ছে ওই রাহুল গান্ধী আগে জিততেন, এখন প্রিয়াঙ্কা গান্ধী যেখানকার সাংসদ, সে ওয়ানার যে লোকসভাটা রয়েছে তার অন্তর্গত। তো সেইখানে তৃণমূলে যোগ দিয়েছে, উপনির্বাচনে লড়বে না, অথচ কংগ্রেসকে সাপোর্ট করবে। এইটা নিয়ে তো বিজেপি এবার বাংলায় ছিঁড়ে খাবে তৃণমূল কংগ্রেসকে, 1 নম্বর। তার সঙ্গে সব থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে যে এই আনোয়ার যখন এলডিএফ এ ছিল, মানে বামেদের সঙ্গে ছিল, তখন বিধানসভার বিরোধী দলনেতা এবং ইউডিএফ এর চেয়ারম্যান কংগ্রেসের, যে সেই ভিডি সতীশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। আর এখন তৃণমূলে যোগ দিয়ে বলছে যে না না, আমার সেই অভিযোগ তোলাটা খুব ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ও আসলে খুব গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, আমার এরকম অভিযোগ করা উচিত হয়নি, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার এইসব ঘটনা প্রবাহে মমতা খেপে গেছেন, তার আরো কারণ, মানে যেটা এখানে সংবাদে বলছে যে দেখুন, বাংলায় কংগ্রেসকে হয়তো মমতা ব্যানার্জি পাত্তা ফাত্তা দেন না, কিন্তু গান্ধী পরিবারের সঙ্গে তার আবার খুব ভালো সম্পর্ক, আর সেই গান্ধী পরিবারেরই এখন গড় হয়ে গেছে ওয়ানার। অন্যান্য জায়গায় তো সব হেরে ভূত হচ্ছে, সুতরাং এই ওয়ানারে এই প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী সব পরপর জিতছেন, সেইখানে একজন বিধায়ক এইসব কাণ্ড কারখানা করছেন, তার কিন্তু ইম্প্যাক্ট বড় রকমের পড়বে এবং বিজেপি এটা নিয়ে ছেড়ে কথা বলবে না। অবস্থা এমন জায়গায় গেছে যে জন্মদিনে শুভেচ্ছা বার্তাটুকু অব্দিও পাঠাননি মমতা ব্যানার্জি, নাকি তার দলের সমস্ত নেতাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠান, তো সেসব এই আনোয়ারের ক্ষেত্রে কিচ্ছু করেননি। এইবার প্রশ্নটা উঠছে যে এই যে এত কিছু কাণ্ড ঘটে গেল, তৃণমূলে যোগ দেওয়া হলো, তারপর আমি ভোটে লড়বো না, ভোটে না লড়ে কংগ্রেসকে সাপোর্ট করব, যে কংগ্রেসকে আবার এখানে পাত্তা দেয় না, এত কিছু করার সাহস আনোয়ার পাচ্ছে কি করে? সেটা তার রাজনৈতিক এক্সপিরিয়েন্স রয়েছে, এবং যে রাজনৈতিক এক্সপিরিয়েন্সটা অভিষেক ব্যানার্জি নেই বলে তিনি অভিষেক ব্যানার্জির সঙ্গে খেলা করে বেরিয়ে চলে গেলেন। এইটা এখন আলোচনার বিষয় হয়ে গেছে, কারণ অনেকেই বলে থাকেন যে অভিষেক ব্যানার্জি অনেক বড় বড় ফুটানি টুটানি করেন, ঠিক আছে, কিন্তু এই পিছন থেকে পুলিশটা আর পাশ থেকে ক্ষমতাটা চলে গেলে এই ফুটানি কোথায় থাকবে দেখে নেবো। এই শুভেন্দু অধিকারী এরা বলেন না, এরা তো সব বিরোধী রাজনীতি করে উঠে এসছেন, জানেন সমস্ত কিছু, এত কিছু প্রেশার দিচ্ছে তাও শুভেন্দু অধিকারী রাজনীতি দেখে দিন। আর ক্ষমতায় থেকে অভিষেক ব্যানার্জি 4,000 না 3,500 পুলিশ নিয়ে ঘোরেন, অভিযোগ অভিযোগ আসে তো। তো সেই সমস্ত কিছু পাশ থেকে সরে গেলে কি হবে, এই প্রশ্নটা তো আরো বেশি করে ভ্যালিড হয়ে গেল যে এরকম একজন কেরালার বিধায়ক এলেন, যাকে না নিচ্ছে কংগ্রেস, তাড়িয়ে দিচ্ছে সিপিএম, না নিচ্ছে মুসলিম লীগ, সে এসে তৃণমূলে যোগদান করলো, আবার যোগদান করার পর বলছে আমি ভোটেই লড়বো না। তাহলে রাজনীতির ময়দানে আছো কিসের জন্য? রাজনীতিতে সবাই আসে ভোটের জন্য, আবার তাকে আহ্বায়ক করেছে, তাহলে সে যাদেরকে নিয়ে আসবে তাদের কি অবস্থা হবে? এইদিকে যখন এইসব কাণ্ড কারখানা চলছে, তখন আরেকটা মজার কাণ্ড ঘটে গেছে আবার, যেই জন্য সবাই আবার খুব হাসাহাসি করছে। সেটা হচ্ছে এই খবরটা, রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হলেন সাংসদ কল্যাণের পুত্র শীর্ষণ্য, সরলেন অমিতেশ। দেখুন, কল্যাণ ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির একটা আদায় কচকলায় সম্পর্ক আছে বলে মিডিয়াতে চর্চা আছে, আছে কি নেই সেটা তারাই বলতে পারবেন।
কিন্তু যখন ওই গোয়াতে গিয়ে একদম বগল বাজিয়ে বলেছিলেন অভিষেক ব্যানার্জি, আমরা ওখানেই ক্ষমতায় আসছি, সরকার করব, তৃণমূলের দ্বিতীয় সরকার হবে, তখন এই কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে আগে তো ভাই জিতে আসুক, তারপর এটা নিয়ে কথা বলবো। আবার লোকসভা নির্বাচনের আগে যখন তৃণমূলে ওই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে একদম তুমুল কাণ্ড চলছে, তখন নাকি শোনা গিয়েছিল এই কল্যাণ ব্যানার্জিকে টিকিটই দিতে চান না অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে দিয়েছিলেন। তো সেই কল্যাণ ব্যানার্জি এখন তৃণমূলের তরফ থেকে লোকসভায় যা যা কমিটি হয়, ওই জেপিসি টেপিসি সব জায়গায় কল্যাণ ব্যানার্জি সেখানে পার্টিসিপেট করে। এবং 2 নম্বর কথা, তার ছেলেকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল পদে রাজ্য বসিয়ে দিল। তার বসার যোগ্যতা আছে না কি ব্যাপার সেটা আমি পরের ব্যাপার যাচ্ছি, ট্যাক্সের টাকা নয় ছয় হচ্ছে কি হচ্ছে না সেটা অন্য ব্যাপার। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কল্যাণ ব্যানার্জির গুরুত্ব এতখানি বেড়ে গেল যে যাকে নাকি অভিষেক ব্যানার্জি পছন্দই করেন না, ওদিকে আনোয়ারকে নিয়ে আবার ক্ষুব্ধ হয়ে গেছেন মমতা ব্যানার্জি, হচ্ছেটা কি এখানে? এবার সব থেকে মজার কথা হচ্ছে যে এই শীর্ষর্ণ 2010 সাল থেকে হাইকোর্টে প্র্যাকটিস করছেন। বাবা আইনজীবী ছিল, আইনজীবী ঠিক আছে, এবং 2017 সালে জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হন। 8 বছর বাদে 2025 সালে এসে তিনি সিনিয়র কাউন্সিল হলেন। ছড়িয়ে দিলেন কাকে? অমিতেশ ব্যানার্জিকে। এই অমিতেশ ব্যানার্জি আবার অন্যরকম লোক ছিলেন, আমার সঙ্গেও একটা মামলা হয়েছিল, রাজ্যের হয়ে দাঁড়িয়েছিল, এরা ভূত হয়ে গেছে। ও ঠিকই আছে, সরিয়েছে ঠিকই আছে, কিন্তু যাই হোক। তো এই শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায় তিনি কোন কোন মামলা করেছেন? তিনি করেছেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, আরজিকর, এসএসসি নিয়োগ দুর্নীতি, লিপস অ্যান্ড বাউন্ডস, বিধাননগরে বেআইনি হোর্ডিং মামলা, ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসক মৃত্যু মামলা, এইসব মামলা করেছে, রাজ্যের হয়ে দাঁড়িয়েছে। তো সেখানে মামলার ফলাফলগুলো কি হয়েছে সেগুলো কিন্তু মিডিয়া বলছে না, কিন্তু আপনারা তো জানেন। আরজিকর বলুন, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি বলুন, এসএসসি নিয়োগ দুর্নীতি বলুন, বেআইনি হোর্ডিং বলুন, কোনো জায়গায় রাজ্য সরকার জিতেছে, ভালো পজিশনে এরকম কোনো খবর পেয়েছেন? আমি তো অন্তত পাইনি। পেয়ে থাকেন আমাকে জানাবেন। এবার মোদ্দা কথা যেটা বলতে চাইছি যে অভিষেক ব্যানার্জি হঠাৎ করে আনোয়ারকে যোগদান করালেনি কেন, আর করার পর তাকে নিয়ে এত ডামাডোল কেন শুরু হয়ে গেল? তার প্রথম এবং প্রধান কারণ অনেকেই বলছেন যে এই যে একটা তত্ত্ব শোনা যায় না যে বিভিন্ন রাজ্যে গিয়ে এই দেখো আমি কংগ্রেসকে ভেঙে দিচ্ছি, কংগ্রেস থেকে নেতা নিয়ে আসছি, বা যেখানে বিজেপির প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ভেঙে দিচ্ছি, নিয়ে আসছি, এই রকম একটা বার্তা দিয়ে কোথাও কি সেটিং এর কোনো ব্যাপার আছে? এবার রাজনৈতিকভাবে আদর্শগতভাবে বামেরা কিন্তু বিজেপির 180 ডিগ্রি অপোজিটে আছে। কেরালাতে বিজেপি এখনো সেইভাবে ফুটপ্রিন্ট রাখতে পারেনি, একজন সাংসদ পেয়েছে যদিও, কিন্তু সেইভাবে এখনো রাজনৈতিক দাপটটা কেরালাতে শুরু করতে পারেনি। সেখানে এখনো বাম এবং কংগ্রেসের মধ্যেই রাজনীতিটা আবর্তিত হচ্ছে। তো সেখানে গিয়ে কি কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে দেখো আমি বামেদের ভাঙাচ্ছি এবং সেখানে তোমাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ যারা আছে তাদেরকে আমি সরিয়ে নিয়ে আসছি, এরকম কোনো কি বার্তা দেওয়ার তিনি চেষ্টা করেছিলেন, সেই জন্য মরিয়া হয়ে গেছেন? নাকি কোনো হোমওয়ার্কই তার করা ছিল না? যদি হোমওয়ার্ক করা থাকতো তাহলে একজন লোক যাকে সিপিএম তাড়িয়ে দিচ্ছে, কংগ্রেস নিতে চাইছে না, মুসলিম লীগ নিতে চাইছে না, তাকে জামাই আদর করে কেন নিয়ে আসছে? আর নিয়ে আসছে তো আসছে, সে তারপর গিয়ে আবার ওই হেডলাইন শেষ হওয়ার আগেই সে গিয়ে পদত্যাগ করে ফেলছে এবং পদত্যাগ করে বলছে আমি আর নির্বাচনে লড়বো না, আমি কংগ্রেসকে সাপোর্ট করব। মানে সোজা কথায় এতদিন এই না ঘরকা না ঘাটকা হয়ে এই আনোয়ার কোথাও গিয়ে পাত্তা পাচ্ছিল না। এইবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক হয়ে গেছে, দিয়ে কংগ্রেসকে বার্তা দেওয়ার চেষ্টা করছে দেখো তোমাদেরকে আমি সাপোর্ট করছি, তোমাদেরকে জেতানোর ব্যবস্থা করছি, এবার আমাকে দলে নাও। তৃণমূলটা একটা টেম্পোরারি সিঁড়ি, তার মাথায় পা রেখে কংগ্রেসে যাওয়ার জন্য কি এই স্টেপটা আনোয়ার করলো? আর সেই জন্যই অনেকেই বলতে শুরু করেছেন যে খেলতে গিয়েছিলেন অচেনা মাঠে অন্য মাঠে অভিষেক ব্যানার্জি, খেলাটা তার সঙ্গেই হয়ে গেল। সেটা তার রাজনৈতিক অনভিজ্ঞতার জন্য, বিরোধী রাজনীতি কোনোদিন না করার জন্য। আর সেইটা জেনে বুঝেই এবার কি রেগে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তিনি এত কিছু পাচ্ছেন, যে কারণে যে আনোয়ারকে এত ঢাকঢোল পিটিয়ে নিয়ে এলো, একমাত্র বাম বিধায়ককে ছিনিয়ে নিয়ে এসছে, কেরালায় বিধায়ক পেয়ে গেছে, খাতা খুলে ফেলেছে, তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তাটুকু অবধি পাঠালো না? নাকি সমস্যাটা আরো গভীরে? প্রশ্ন চলছে, চর্চা চলছে, উত্তরগুলো এখনো আসেনি। যদি অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কেউ এটা নিয়ে মুখ খোলেন তো আমরা উত্তর পাবো। তবে কি বলবেন ওভারঅল এপিসোডটা নিয়ে? আনোয়ারকে নিয়ে অভিষেক ব্যানার্জি সত্যিই রাজনৈতিক পরিপক্কতা দেখালেন, নাকি এবার খেলতে গিয়ে তার সঙ্গে বড় সড়ো খেলা করে বেরিয়ে গেলেন আনোয়ার, ইউজ করলেন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূলকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে কংগ্রেসে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করলেন? সেটা ধরতেও পারলেন না কোনোদিন বিরোধী রাজনীতি না করা অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।